সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সারা বছর আমি আপনি রাজকাহনে আলোচনা করি রাজনীতি। আমরা সবকিছুতেই খোঁজার চেষ্টা করি রাজনীতি। আমরা যারা সবকিছুতেই রাজনীতি খুঁজি, রাজনীতি নিয়ে ভাবি, আর এতেই সব চিন্তা, উত্তেজনা, বিনোদনের খোরাক খুঁজে পাই, তাদের জন্য উৎসবের দিনগুলো রাজনীতির ভাবনা থেকে ছুটি নিলে ঠিক জমে ওঠে না। রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে কি? এসবের বাইরেও রাজনীতিবিদদের মাঝে আছে বন্ধুত্ব, বৈরিতা সহ নানান সম্পর্ক। আজ আমরা ঈদের বিশেষ আয়োজনে রাজনীতিবিদদের মাঝে নানা সুখকর সম্পর্ক নিয়ে আলোচনা করব গল্প। আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। দর্শক, ঈদের এই বিশেষ রাজকাহনের আয়োজনে আজ আমাদের সাথে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি রাজকাহনের এই ঈদের বিশেষ আয়োজনে এবং ঈদ মোবারক আপনাদের দুজনকেই। রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঈদে বেশ সুন্দর একেবারে লাল জামদানি পরে এসছেন, দেখতেও ভীষণ মিষ্টি লাগছে, এটি সবসময়ই লাগে। এই যে আজকে বন্ধুর সাথে এসছেন, সবসময় তো আসলে খুব অপোনেন্ট পার্টি কিংবা ভিন্ন ধর্মী রাজনৈতিক মতাদর্শের বন্ধুর সাথে বসে আমরা আলোচনা করি, কিন্তু টকশোর বাইরেও আসলে আপনাদের একটা ভিন্ন রকম সম্পর্ক আছে, অন্যরকম একটা কথাবার্তা, বন্ধুত্ব আছে। সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। শামীম হায়দার আসলে হচ্ছে আমার ব্যাচমেট, আমরা একই ব্যাচের। আমরা দুজন বার করি এবং করে যখন ঢাকায় ফিরে আসি দুজন দুটা ভিন্ন চেম্বারে জয়েন করি। আমি ডক্টর জাহিরার চেম্বারে শুরু করি আর ও আমিরুল ইসলাম স্যারের চেম্বারে কাজ শুরু করে। বাট তারপরে কোর্টের বাইরে তো আমাদের দেখা হতোই। কোর্টের বাইরে মানে কোর্টের বারান্দায়, কোর্ট রুমের বাইরে বারান্দায়, আমাদের ক্যান্টিনে রেগুলার দেখা হতো। কফি যে জায়গাটা আমরা খেতাম সেখানে আমাদের রেগুলার দেখা হতো, কথা হতো। একই সাথে কম্পিটিশনও ছিল। মানে শামীম আচ্ছা আজকে কয়টা কেস করছে, কীভাবে মুভ করছে, কয়টা কেস মুভ করলো, আমারটার কি অবস্থা। সো এক ধরনের বন্ধুত্ব তো বটেই, বাট একই সঙ্গে আমরা তো কম্পিটিটরও, তাই না? ও একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি আরেকটা ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের পথ চলাটা তো মোটামুটি একই রকমের। এবং সংসদে ও বিরোধী দলে ছিল, যদি জাতীয় পার্টিকে আপনি বিরোধী দল বলেন, আই হোপ শামীম ঈদের প্রোগ্রামে এইটুকু এক্সকিউজ করবে, তাহলে সে বিরোধী দল রিপ্রেজেন্ট করতো। আর আমি তো বিএনপি থেকে একমাত্র নারী সংসদ সদস্য ছিলাম, সো আমি বিরোধী দল রিপ্রেজেন্ট করতাম। শামীম একটা কথা একদিন বলেছিল, রুমিন আসার পর সব কভারেজ এখন রুমিন পেয়ে যাচ্ছে, সব সংসদের মনোযোগ এখন ও নিয়ে নিচ্ছে। সো ওই যে বললাম যে বন্ধুত্বের সঙ্গে সঙ্গে এক ধরনের একই যেহেতু ফিল্ডে আমাদের কাজ, আপনি আইন পেশা বলেন কিংবা রাজনীতি বলেন, ফিল্ডটা তো আসলে একই। শামীম ভাই, এই জায়গাটাতে একটু আসতে চাই যে রুমিন আপা বারবার বলছিলেন যে বন্ধুত্বের পাশাপাশি একই ফিল্ডে কাজ করছেন, এবং আমি যতটুকু এই প্রোগ্রাম শুরু হবার আগে আমরা যখন গল্প করছিলাম শুনছিলাম খুব ছোটবেলায় আপনারা একই স্কুলেও ছিলেন বোধহয়, সেখান থেকে আবার ভিন্ন স্কুল, সেখান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় আপনারা লেখাপড়া করেছেন, যদিও একই বিষয়ে আপনারা পরবর্তীতে লেখাপড়া করেছেন। একদম ছোটবেলার কথাগুলো মনে আছে কি? আসলে ওটা মিথিক্যাল, ছোটবেলায় আমরা কখনো একই স্কুলে পড়তাম না। আমরা যখন বায়োটলা করে ঢাকায় ব্যাক করি তখন আমরা দুজনই খুব বড় চেম্বারে, দুজন বড় সিনিয়রের সাথে, এবং খুব কষ্টকর একটি জীবন, খুব আনন্দপ্রদ। আমরা দিনে 16 ঘন্টা কাজ করতাম, 17 ঘন্টা কাজ করতাম। তখন ক্যান্টিনে বসে কখনো আড্ডা মারা, কখনো গল্প করা, কখনো কোন কোর্টে কী হলো, কোন সিনিয়র কোন জাজ কী হলো, আমাদের জুনিয়ররা মিলে একটা আলোচনা করতাম। রুমিন ফারহানা এখনও অনিন্দ সুন্দর, তখন অনিন্দ সুন্দর ছিল, তার সাথে কথা বলার সাহস খুব কম হতো। খুবই অ্যাগ্রেসিভ ছিলেন, খুবই অ্যাগ্রেসিভ লয়ার ছোটবেলা থেকেই। মানে ছোটবেলা থেকে বলতে আমরা লয়ার হিসেবে যখন দেখেছি 2005-06 সাল থেকে গট গট করে হাঁটতেন কোর্টে, খুব দ্রুত হাঁটতেন, বাট ভালো লয়ার ছিলেন, খুব ভালো ড্রাফট করতেন। এবং আমরা পরবর্তীতে আমরা যখন টকশো করি, টকশোর মাধ্যমে আমরা মানে আসলে আমরা আগে জানতামও না যে আমরা ব্যাচমেট, টকশো থেকে আমরা জানলাম যে আমরা ব্যাচমেট, এবং আমাদের টকশোতে এসে অনেক ধরনের কথা হতো এবং কথার মিল ছিল দুজনই ব্যারিস্টার হওয়ার কারণে। আমি কি একটু ফাঁস করে দেবো আজকে একটা তথ্য, যে সাধারণত দর্শক আপনারা যারা দেখেন যে খুব তর্ক বিতর্ক হয় টকশোর এই টেবিলে, কিন্তু আপনারা কিন্তু সেই সময় বিরতিতে বা টকশোর আগে কিংবা টকশোর পরে কিন্তু দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করেন, অর্থাৎ বন্ধুত্বটা আসলে কতখানি গাঢ় সেটা কিন্তু বোঝাই যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমরা টকশোতে যখন ল নিয়ে আসতো তখন আমরা একজন আরেকজনের পরিপূরক হিসেবে কথা বলতে পারতাম, যেহেতু লটা আমরা অনেকেই জানতাম। যখন সংসদে গেলাম, আমি সংসদে ওনার থেকে 7 মাসের সিনিয়র ডেফিনেটলি। আমি যখন সেকেন্ড টাইম সংসদ, উনি যখন ফার্স্ট টাইম গেলেন। ও যখন গেল তখন তো ও সংসদে একাই অ্যাগ্রেসিভ ভূমিকা নিত, সবাই হই হই করতো। তো যেটা হতো যে কোনো ইস্যু ও বলার পরে আমি বলতাম প্র্যাকটিক্যালি, মানে আগে ওর উপর দিয়ে ঝড় যাবে, তারপরে আমি বলতাম।
বাট আমরা কমন ইস্যুতে কথা বলতাম এবং মাঝে মধ্যে লবিতে বসতাম যে আজকে এই নিয়ে তুমি বলো, আজকে এই নিয়ে আমি বলো, এবং আমাদের পার্টির সিনিয়ররাও আমাদেরকে হেল্প করতেন। হারুনুর রশিদ ভাই ছিলেন, উনিও বলতেন। আমরা বেসিক্যালি 4-5 জন পার্লামেন্টেরই 5 বছর ধরে পার্লামেন্টটাকে, ও তো পরে রিজাইন করলো, তো 4 বছর পার্লামেন্টটাকে আমরা জমিয়ে রেখেছি। মানে ভিন্ন মাত্রা পার্লামেন্ট আমরা করতে পেরেছিলাম, একাডেমিক এবং খুব ক্রিটিক্যাল ল পয়েন্ট, হিস্ট্রিক্যাল রেফারেন্স সহ। এটা অন্যরকম হ্যান্ডসেটগুলো দেখলেও দেখা যাবে অনেক ধরনের কথা হতো। তো সেখানেও আমাদের লবিতে দেখা হতো, কথা হতো, চা খাওয়া হতো, কফি খাওয়া হতো। এবং প্রথম যখন ও এমপি হিসাবে আসলো, আমাকে অনেক সিনিয়র পার্লামেন্টারি খবরদার ওর সাথে কথা বলবা না। কেন? ও হচ্ছে মানে খুব অ্যাগ্রেসিভ, ওকে আমরা খুব অপছন্দ করি, ওর সাথে কথা বললে আমরা তোমাকে বিষয়ে ট্রেডমার্ক দিয়ে দিব। তো আসল কথাটা বলো না, আমি বলি আসল কথাটা। ওকে বলা হচ্ছে আওয়ামী লীগের কেউ রুমিনকে পছন্দ করে না, সো ওর সঙ্গে বেশি কথা বলো না, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী খুব মাইন্ড করবে। আসল কথাটা বলো না। এটাই বলেছে, তবে আমি যেটা করেছি ওই দিনের পর থেকে আরো বেশি বেশি কথা বলেছি। সো এর ফলে যেটা হয়েছে যে, কারণ আমরা একই ব্যাচমেট, আমরা একই সাথে কোর্টে কথা বলেছি, আগে থেকে পরিচয় ছিল। আর সংসদে যখন আমরা যাই, কারোর সাথে আগে থেকে পরিচয় থাকলে ন্যাচারালি ওখানে আমরা একটা অন্তরঙ্গতা ফিল করি। এখন রুমিন ফারহানা সম্পর্কে যেটা বলবো যে ডেফিনেটলি শি ইজ এ ভেরি গুড লয়ার, ভেরি গুড পার্লামেন্টারিয়ান, ন্যাশনাল অ্যাসেট, কোনো সন্দেহ নাই। এবং ওয়ান ম্যান আর্মি, এবং তার যে সাহস এবং কারেজ আছে, সে একাই 300 জনের বিরুদ্ধে যুদ্ধ করতে রেডি। এই যে রুমিন ফারহানা, এই যে আপনাকে একবার ওয়ান ম্যান আর্মি আখ্যা দিলেন আপনার ওয়ান উমেন, সরি, ওয়ান উমেন আর্মি, ওই তো সেখান থেকে একটু জানতে চাই যে ছোটবেলাটাতে তো আপনি বলছিলেন যে আপনি আপনার বাবা মার একমাত্র সন্তান, একদম আপনি পলিটিক্যাল একটা ফ্যামিলিতে বড় হয়েছেন, আপনার বাবা খুবই বিখ্যাত একজন রাজনীতিবিদ, সেখান থেকে আজকের আপনার এই নিজের রাজনীতিতে উঠে আসা এবং খুব বিখ্যাত একজন রাজনীতিবিদ আপনি এই মুহূর্তে, তরুণ রাজনীতিবিদ, সবকিছু মিলিয়ে আসলে ছোটবেলার গল্পগুলো একটু জানতে চাই। বাবা মার সাথে ঈদগুলো কেমন ছিল? সত্যিকার অর্থে ঈদের যে আনন্দটা, সেটা তো ছোটবেলায় আমাদের ছিল। বড় হওয়ার পর দায়িত্ব এত বেশি হয়ে যায় যে আনন্দ অনেকটাই চাপা পড়ে যায়। আমার ছোটবেলা, আমি যেহেতু একমাত্র সন্তান, আমি বহুবার আসলে বলেছি, আমার ধারণা দর্শক জানেন এটা, আমার সমস্ত মানে ঈদের প্রিপারেশন শুরু হয়ে যেত আমার বাবা মাকে নিয়ে 1 মাস আগে থেকেই। প্রতি ইফতার শেষ হতো, প্রতিদিন আমি বাবাকে নিয়ে বলতাম চলো আজকে একটু মার্কেটে যাই, এবং প্রতিদিনই আমি কিছু না কিছু কিনে নিয়ে আসতাম। এবং মা ওয়াজ ভেরি আপসেট, কারণ আম্মা একটু স্ট্রিক্ট টাইপের মানুষ ছিলেন। উনি পছন্দ করতেন না যে এত বিলাসিতা, এত কিছু কেন একটা বাচ্চাকে কিনে দেওয়া হবে, বা বাচ্চা হয়তো নষ্ট হয়ে যাবে এত বেশি জিনিস পেতে পেতে। বাট আব্বা আমার সব কিছুতেই, আব্বা ছিল আমার সঙ্গী, আমার ছায়া, আমার সব কিছু। সো বাবা আমাকে নিয়ে যেতেন, এবং আমরা বাইরে পুরা রোজার মাসটাই মোটামুটি ইফতারের পরটা আমাদের একটা জমজমাট আনন্দের ছিল। এবং ঈদের দিন যেটা হতো, সকালবেলা আম্মা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, আম্মার যে কালিগরা আছেন ওনারা আসতেন আমাদের বাসায়, আব্বার নেতাকর্মীরা আসতেন। সো সবাইকে নিয়ে আসলে ঈদটা কোথা দিয়ে পার হয়ে যেত বুঝতাম না। ঈদের পরের দিন খুব মন খারাপ হতো যে আচ্ছা ঈদটা শেষ হয়ে গেল, কারণ আমাদের বাচ্চাদের তো একটা লম্বা 1 মাসের একটা প্রিপারেশন, সেটা শেষ হয়ে গেল ঈদের দিনটা। সো ওই সময় তো আজকের মতো যেমন অনেক ফাস্ট ফুডের দোকান টোকান হয়েছে, মানুষ অনেক জায়গায় যায় একসাথে বেড়াতে, ওরকম তো আসলে ছিল না। আমাদের ছিল শুধু বিটিভি ছোটবেলায়, ঈদের আনন্দ মানে বিটিভি। বিটিভিতে আবার কি ইত্যাদিটা আমরা মানে মিস করতাম না, ওটা দেখতেই হবে। আর ঈদ অনুষ্ঠান, ঈদ উপলক্ষে বোধহয় 3 দিন ধরে সিনেমা এগুলো দেখানো হতো, বাংলাদেশের সিনেমা, দেশের বাইরের সিনেমা, এগুলো দেখানো হতো। সো ওই 3টা দিন খুব টিভির সামনে বসে থাকতাম, এটা মনে আছে। ঢাকায় থাকা হতো বেশিরভাগ সময়, নাকি ঢাকার বাইরেও গিয়েছেন? ঈদে আমরা ম্যাক্সিমাম ঢাকায় করেছি, কারণ আমার নানা নানু ঢাকায়, আমার দাদু ঢাকায় থাকতেন। সো আমাদের ঢাকাই করা হতো ঈদ। আর ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একটু আপনার পরিবার নিয়ে জানতে চাই, ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আমার বাবা ঢাকা ভার্সিটির লয়ার প্রফেসর ছিলেন, ঋষিতুল্য মানুষ। উনি অনেক বই লিখেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, বিএম কলেজ করেছেন, পলিটেকনিক করেছেন, ইউনিভার্সিটি করেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোটবেলায় আমরা ঈদগুলো করতাম। খুবই একটা আনন্দঘন পরিবেশ ছিল, চারপাশের প্রতিবেশী সব আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা সারাদিন ঈদে ঘুরতাম। ওই সময় আইসক্রিম খেতাম, যেহেতু মধ্যবিত্ত জীবন ছিল তখন আমাদের আর্থিক সীমাবদ্ধতা অনেক বেশি ছিল। ঈদের দিন আমরা আইসক্রিম খেতাম, আর বিভিন্ন বাসায় গিয়ে সালাম করতাম, সালামি পেতাম। ওই সালামিটা একটা বড় আকর্ষণ ছিল। ওই সালামি দিয়ে আমরা পরবর্তীতে আবার খাওয়া দাওয়া করতাম বা অন্য কিছু করতাম। তো তখনকার ঈদগুলো তো ছিল একটু অন্যরকম, সামাজিক বন্ধনটা অনেক স্ট্রং ছিল। ছোটবেলার ঈদ ছিল একরকম, রাজনীতি শুরু করার আগে ঈদ ছিল একরকম, রাজনীতি শুরু করার পরে ঈদটা হয়ে গেছে আরেক রকম। রাজনীতি শুরু করার পর লাস্ট 13 বছরের 26টা ঈদের মধ্যে আমি 22টা ঈদ গ্রামে করেছি, আমার নির্বাচনী আসনে করেছি। তো সেখানে গেলে ন্যাচারালি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেতা কর্মী সবাইকে নিয়ে ঈদ করতে হয়,
জাকাতের কাপড় দেওয়ার ব্যাপার ছিল, নেতাকর্মীকে ছোটোখাটো গিফট দিতাম এবং একটা উৎসব রব থাকতো। তবে সেখানে আবার নিজের মতো করে সময় কাটানোর কোনো সুযোগ ছিল না। সেটি তো বড় হবার পরে, আর মানে অনেক ছোটবেলাগুলোতে পরে, যখন ভাই বোনদের সাথে ঈদ হ্যাঁ, করেছেন, তখন নতুন তো জামা নিয়ে আসলে যে নতুন ফ্যাসিনেশন, জামা আমরা নিয়ে যে একটা স্বপ্ন দেখি, ফ্যাসিনেশন সেরকম থাকতো। স্বপ্ন ছিল হ্যাঁ, কি? অবশ্যই, মানে শপিং করাটাই একটা বড় আনন্দ ছিল। এলিফ্যান্ট রোডে আমরা যেতাম, এলিফ্যান্ট রোডে কাপড় কিনতাম এবং সেই কাপড়গুলো কেনা ওটাই একটা আনন্দ ছিল। এই হেঁটে হেঁটে এলিফ্যান্ট রোড যেতাম, জসীমউদ্দিন হল থেকে এলিফ্যান্ট রোড হাঁটতে যেতে আধা ঘন্টা লাগতো। তো সেগুলো তখন কোনো কষ্টই মনে হতো না। আমার ছোটবেলা অত্যন্ত ভালো কেটেছে, বিকজ ঢাকা ভার্সিটির পুরো, মানে আমি জসীমউদ্দিন হলের পাশে হাউস টিডার কোয়ার্টারে থাকতাম। শেষের দিকে গিয়ে আমরা ফুলা রোডে চলে গেলাম, খোলা মাঠ, প্রচুর খেলার জায়গা, এবং আজকে যারা বড় বড় নেতা তারা সেই সময় ক্যাম্পাসে হলের নেতা, এবং তাদের সাথে উঠা বসাও ছিল সেই সময়, পরে অনেকদিন গ্যাপ হয়ে গেছে। তো তাদেরকে দেখতাম মিছিল করছে, মিটিং করছে, আন্দোলন করছে, তো ওগুলো আমাদের চোখের সামনে হয়েছে। খুব ছোটবেলা থেকে আসলে আপনারা খুব বিখ্যাত মানুষদের সান্নিধ্য পেয়েছেন, সেটিও কিন্তু আসলে আপনারা কি মনে করেন যে আপনাদের এই যে ছোটবেলা থেকে এই ধরনের মানুষদের কাছাকাছি আপনারা যাওয়ার সুযোগ পেয়েছেন, ঈদ হোক কিংবা যে কোনো উৎসবে তাদের সাথে থেকেছেন, বড় হবার পরে যখন নিজেরা রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন, সেই রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টা করেছেন, সেগুলো কতখানি আসলে আপনাদেরকে প্রভাবিত করেছে? আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। আমি এ কারণেই মানে আমার অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য আজকের দিনে যেই পলিটিক্সের চর্চাটা আমি দেখি, যেই ধারার রাজনীতি আমি দেখি, যেই ধারার কর্মকাণ্ড আমি দলগুলোর মধ্যে দেখি, সেটা আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাডজাস্ট করতে। বিকজ আমি দেখে এসেছি রাজনীতি মানে হচ্ছে নিজের সর্বস্বটা দিয়ে দেশের জন্য কিছু করবার চেষ্টা করা, এবং সেটার জন্য 24 ঘন্টা ক্রেডিট ক্লেম করার এই যে একটা নতুন কালচার আমরা এখন লক্ষ্য করি, এটা কিন্তু আমি দেখিনি আমার ছোটবেলায়। 52 ভাষা আন্দোলনের একমাত্র ব্যক্তি বলতে গেলে বলতে হয় আমার বাবা অলি আহাদের নাম, এবং এটা আমি ওনার সন্তান বলে বলছি না। আপনি বদরুদ্দিন ওমরের বই পড়তে পারেন, আপনি ভাষার উপরে যাদের লেখা আছে যে কারো বই আপনি রেফার করতে পারেন, মানে নিউট্রাল লেখা যেগুলো আপনি দেখবেন তার নাম আসছে 1 নম্বরে। কিন্তু সেটা নিয়ে ক্রেডিট ক্লেম করতে হবে, আমাকে সব জায়গায় আমার চেহারা, আমার ছবি, আমার পোস্টার থাকতে হবে, এগুলো আমরা দেখে বড় হই নাই। 1, 2 হচ্ছে রাজনীতিবিদদের জীবনটা হবে প্লেন লিভিং হাই থিঙ্কিং। বদরুদ্দিন ওমর চাচার সাথে আমার বাবা ওয়াজ ভেরি ক্লোজ, সো আমি ওনাদেরকে দেখেছি, ওনাদের জীবন যাপন দেখেছি, ওনাদের প্রতিদিনকার জীবন আমি শুনেছি, আমি দেখেছি। সেটার সঙ্গে যখন আমি আজকের রাজনীতিবিদের বাসা বাড়িতে যাই, আমি আসলে ধাক্কা খাই। এবং ওনারা আবার যখন আমার বাসায় আসেন, ওনারা বলেন যে মানে আমি তো মুভ করতেই হয়তো পারি অন্য কোথাও, বাট মুভ করতে পারলেই যে মুভ করা যায় না, একজন পলিটিশিয়ানের জীবনযাপনটাও যে তার একটা ছাপ রাখতে হয়, সে রাজনীতিবিদ, সে চাইলেই অনেক কিছু করতে পারে না, অনেক কিছু করা উচিত না, অনেক কিছু করা শোভন না। এই জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয় আমার ছোটবেলার দেখে আসা রাজনীতি আর আমার বড় হয়ে আমার যুক্ত হওয়া রাজনীতির মধ্যে দুস্তর ব্যবধান, এবং সে কারণেই আমাকে রিলেন্টলেসলি একটা ফাইট নিজের সঙ্গে নিজের করতে হয়। আবার যে ব্যবধানের কথা আপনি বলছেন, সেখানে আপনারা খুব ছোটবেলা থেকে দুজনই বলছিলেন যে রাজনীতির সাথে আসলে জড়িত আছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বড় হয়েছেন, সব ধরনের মানুষ আসলে দেখেছেন, তো সবার সাথেই মিলেমিশে আপনার ছোটবেলাটা কেটেছে। আমরা কিন্তু এটাও দেখেছি যে একই পরিবারের ভেতরে কিন্তু ভিন্ন মতাদর্শের রাজনীতিবিদ বেড়ে উঠেছেন, সেখানে কিন্তু কোনো ঝগড়া কোনো কিছুই হয়নি। সেই দিনগুলো আসলে কতখানি মনে পড়ে, সেই সময়গুলো মনে পড়ে কিনা? আসলে আমার বাবা তো একাডেমিশিয়ান ছিলেন, পিওর একাডেমিশিয়ান। আমাদের ফ্যামিলিতে কোনো পলিটিশিয়ান নাই, আমি একজন অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান, কমপ্লিটলি অ্যাক্সিডেন্টাল। তবে আমার সামনেই আমি 90-এর আন্দোলন দেখেছি, 94-95-এর আন্দোলন দেখেছি, 88-86 এগুলো আমার চোখের সামনে ভেসেছে। ছাত্র পুলিশের মারামারি, জল কামান দেয়া, হল রেড করা, 3তলা থেকে ইলিয়াস আলী জসীমউদ্দিন হল থেকে লাফ দিল, আমানুল্লাহ আমান লাঠি মিছিল করলো, শামসুদ্দিন দুদুভাই ভোটে হেরে গিয়ে বিশাল বড় লাঠি দিয়ে ছাত্রদলের মারামারি, সবগুলো চোখের সামনে দেখেছি আমরা, একদম জল জল করে জ্বলছে। ওই ভাইব্রেশনটা সামহাও আমার মধ্যে চলে আসছে, এবং ওই ঢাকা ভার্সিটিটাকে আমি খুব ডেসপারেটলি মিস করি। এবং বিগত সরকারের আমলে যেটা হয়েছিল, এই 17 বছরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়টা হারিয়ে গেছে। ওই ঢাকা ভার্সিটি ফিরে আসবে কিনা আমি জানি না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকার ভয় পাবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে দেশ কেঁপে উঠবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে একমাত্র ইউনিভার্সিটি যেটা ভাষা আন্দোলন করেছে, যেটা 71 আন্দোলন করেছে, সকল আন্দোলন করেছে, তো সেটা আর ফিরে আসবে বলে মনে হয় না। সেটাকে আমি খুব ডেসপারেটলি মিস করি। পাশাপাশি আমার হিস্ট্রি নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, আমার হিস্ট্রি খুবই ভালো লাগে, এখনও ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি প্রচুর হিস্ট্রিক জায়গা ভিজিট করেছি, ইন্ডিয়ার 70% জায়গা ভিজিট করেছি, উজবেকিস্তান গেছি, আর অনেক জায়গায় গেছি যেখানে হিস্ট্রি যেখানে পড়েছি যাওয়ার চেষ্টা করেছি। ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল,
যেন যখন ল পড়লাম ডেফিনেটলি তখন আমার জেরার উকিল হওয়ার তীব্র ইচ্ছা ছিল, তবে সেটার হওয়া ওঠেনি। আমরা মূলত রিট প্র্যাকটিস বা হাইকোর্টে প্র্যাকটিস করি। রাজনীতির কারণে আমার প্র্যাকটিসটা অনেকটাই খণ্ডিত হয়েছিল, এখন আবার প্র্যাকটিসে ফিরে আসতেছি। তো এইটা আমাদের জীবনের একটা বড় স্যাক্রিফাইস, রুমিনও করেছে, আমাদের আমিও দুজনেরই করেছি, বিরাট যে আমাদের একটা sacrifice। গতিশীল আইন পেশাকে কিন্তু আমরা বাধাগ্রস্ত করেছি দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, এবং এটার ফাইন্যান্সিয়াল লস, এটার মেন্টাল লস, এটার অকুপেশনাল লস হিউজ, এবং এটা কখনো মানি দিয়ে কাউন্ট করা কিন্তু যাবে না। এরপরও নিশ্চয়ই এই রাজনীতিতেই আপনারা এসে প্রশান্তি খুঁজে পান। এই দেশের জন্য যখন কাজ করছেন সেই প্রশান্তিটা নিশ্চয়ই সবকিছুকে ছাপিয়ে যায়। দুজনেই আইনের ছাত্র, তার মানে খুব কট্টর একটি বিষয় যেটি সাধারণভাবে সাধারণ মানুষ ভেবে থাকেন যে খুব কঠিন একটা হয়তো বিষয়, আইনের প্যাচ খোঁজ হয়তো সাধারণ মানুষ বুঝেনও না। এরকম একটি বিষয় নিয়ে আপনারা দুজনেই লেখাপড়া করেছেন দীর্ঘদিন আসলে, এবং আপনাদের দুজনকে আসলে দেশের বাইরে যেতে হয়েছে লেখাপড়ার জন্য। সেই সময় ঈদের আমরা এক্সপিরিয়েন্সগুলো একটু শুনবো, অভিজ্ঞতাগুলো কেমন ছিল, বাড়ির খাবারগুলো আসলে মিস করেছেন কিনা, মাকে মিস করেছেন কিনা, এই জায়গাগুলো নিয়ে ফিরবে। একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, ঈদের এই বিশেষ রাজকাহন থেকে এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকবেন। আরও একবার আমন্ত্রণ জি 25 পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। দর্শক, আজকের এই বিশেষ রাজকাহনে আমাদের সাথে যে বন্ধু জুটি আছেন তাদের গল্প শুনছিলাম, তাদের খুনসুটির গল্প শুনছিলাম, তাদের ছোটবেলার গল্প শুনছিলাম। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে ছোট থেকে আসলে বাবা মার সাথে ঈদ করেছেন, পড়ার কারণে হঠাৎ করেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হচ্ছে, সেই সময়টাতে আসলে কি ধরনের জিনিসগুলো মিস করেছেন, ঈদ কতখানি মিস করেছেন? আমার প্রথমে আমি লন্ডনে যাই পড়তে, অনার্স কমপ্লিট করতে। সাসেক্স ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়। আম্মু আমাকে নিয়ে যান, যে আমাকে ভর্তি করে হোস্টেলে সেটেল করে দিয়ে আম্মু ফিরে আসবেন। তো যেদিন আম্মুর ফ্লাইট, তার দুদিন আগে থেকে আমি চিৎকার করে কান্নাকাটি শুরু করে যে আম্মা তুমি কিছুতে আমাকে এখানে একলা রেখে যাবা না। আম্মা এত বোঝালো যে ব্রাইটন শহরটা বিউটিফুল, সমুদ্রের ধারে, তুমি পাখি পছন্দ করো, এত সারস চারপাশে, তুমি থাকো, সারস তো না, সিগাল চারপাশে তুমি থাকো। আমি বললাম আম্মা আমি মরে যাব, তুমি যদি আমাকে রেখে চলে যাও একদম মরে যাব। সো শি হ্যাড টু চেঞ্জ হার ফ্লাইট, এবং সে আরেকটা টিকিট বুক করলো, এবং আমি অনার্স আর লন্ডনে করলাম না, আমি ঢাকায় চলে আসলাম। আচ্ছা, এই গল্প তাহলে বোধহয় অনেকেই জানেন। অনেকে জানে না। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন এক্সটার্নাল কোর্স করলাম, অনার্সটা আমি এখান ঢাকা থেকে করলাম। পরে যখন আমি বার করতে গেলাম লন্ডনে, আমি ওখানে 9 মাস ছিলাম, একদিনও বেশি থাকিনি। যেদিন আমার কল টু দ্য বার হয়েছে সন্ধ্যায়, পরদিন সকাল 7টার ফ্লাইটে আমি ঢাকায় চলে এসেছি। আমি আমি 1 ঘন্টাও বেশি লন্ডনে। তার মানে কি আসলে যে রুমিন ফারহানাকে আমরা খুব অ্যাগ্রেসিভ কিংবা আসলে সব সময় খুব ঘরকুনে মানুষ? আমি খুবই ঘরকুনে, এবং আমার জগৎটা না খুবই আমার পিতামাতা কেন্দ্রিক। হ্যাঁ, আমার জগৎটা এরকম থাকে না, মানুষের অনেক বন্ধু বান্ধব, অনেক আড্ডাবাজি। আমি একেবারেই ওরকম না। আমার খুব বেশি বন্ধু বান্ধব নাই, 4-5টা বন্ধু আছে স্কুলের, একদম স্কুল থেকে আমরা বড় হয়েছি। হোলি ক্রস স্কুলে ছিলেন, সেই সময় ডিবেট করেছেন। এর পাশাপাশি আর কি করতেন? আমি নাচ, কোনটার প্রতি? আমি নাচ শিখতাম। আমার ক্লাস 8 পর্যন্ত আমি নাচ করেছি। তার মানে রুমিন ফারহানার আসলে অনেকগুলো গুণগুণান্বিত আমরা জানতে পারলাম যে নাচও শিখেছেন রুমিন ফারহানা। এরপরে যখন বাইরে কাজ থেকেছেন লেখাপড়ার কারণে বা আসলে কাজের কারণে তো বিদেশে থাকতে হয়েছে আপনাদেরকে, ঈদের দিন কখনো কাটিয়েছেন দেশের বাইরে? ও মাই গড, হ্যাঁ, 9 মাসের মধ্যে তো ঈদ 2টা ছিল, কিন্তু ওই ঈদ আমি কোনো ঈদ হিসেবে বোধই করিনি। ক্লাস করেছি, কাজ করতে হয়েছে আমাকে, আর তাছাড়া আব্বু ওই সময় অসুস্থ হয়ে যান। আমি বার করতে যখন যাই তার 7 দিন পরেই আব্বু পড়ে যান, এবং উনি হিপ জয়েন্ট ওনার ভেঙে যায়, অপারেশনও করতে হয়, একটা মেজর অপারেশন। সো ওই সময়টা আমার কাছে মনে হয় যে আমার সারা জীবনে এত খারাপ সময় আর বোধহয় আসে নাই। সো আমার বিদেশে পড়াশোনা করার স্মৃতি বললে আমার ভয় হয়, আমার খুব ভালো স্মৃতি ওটা না। আর আমার বোন ছিলেন, আমার ফুফাতো বোন, উনি আমাকে প্রায় মাসখানেকের রান্না করে দিয়ে যেতেন, ফ্রিজে থাকতো, ওগুলা ডিপে থাকতো, আমি জাস্ট গরম করতাম। আর নিজে শুধু একটা জিনিসই রান্না করতে পারতাম, ক্যাবেজ দিয়ে নুডলস, ওটা আমি খুব ভালো রান্না করতে পারতাম। আমরা তাহলে কোনো না কোনো একদিন আপনার হাতে সেই নুডলস খেতে নিশ্চয়ই যেতে পারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সেই নুডলস খাওয়ার সৌভাগ্য হয়েছে কি বন্ধু হিসেবে? না, কখনোই হয়নি। আমি তো ছিলাম উদয়ন স্কুলের ছাত্র ছিলাম একদম অল থ্রু, দেন নর্ডেম কলেজের ছাত্র ছিলাম মানবিক বিভাগে, এবং আমার এসএসসি রেজাল্ট খুবই খারাপ ছিল। স্কুলে অলওয়েজ ফেল করতাম, কখনো কথা বলতে পারতাম না, খুব ইন্ট্রোভার্ট, শাই, খুব কম আর কি, কথা বলতাম খুব কম। তুমি সত্যি কথা বলো, পুরোটাই বিশ্বাসযোগ্য না। আমরা যে টক শো করছি এটা দেখে আমার টিচাররা ফোন দিয়ে আমাকে বলে তুমি টক শো করতে পারবে, আমরা জীবনে কল্পনাও করি নাই। তো আমি একটা কেস স্টাডি তাদের জন্য, যে স্কুলে যে ছেলেটা কখনো কথা বলেনি সে টক শো করে বেড়াচ্ছে। 4 মার্কের জন্য আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়, স্টার মার্কস পাই না, একটা ফ্যামিলি ইস্যু ছিল। এসএসসিতে আমি নর্ডমে ভর্তি, এটা আমার বাবা করে দেন,
এক্স্যাক্টলি 4 মার্ক বেশি পাই আমি স্টার মার্ক সহ। নটরডেম কলেজে আমি একমাত্র স্টার মার্কস পেয়েছিলাম। এবং আমার বাবা তখন আমাকে বললেন, তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পড়া যাবে না, তুমি দ্রুত একটি প্রাইভেট ইউনিভার্সিটি লতে ভর্তি হও, ঢাকা ইউনিভার্সিটিতে, বিকজ তোমাকে দ্রুত বারটলা করতে হবে। তবে আমি একসাথে কিন্তু ল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েছি। ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ল পড়তাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেন আমি 4 বছরের মধ্যে ল হয়ে গেল। পরে ইউনিভার্সিটি অফ লন্ডনে গিয়ে 2 বছরে ল করলাম, 9 মাসে বারটলা করলাম। লন্ডনে গিয়ে আমি জীবনে প্রথম রান্না করি, প্রথম পানি গরম করি। ইনফ্যাক্ট প্রথম পানি গরমটাই আপনার প্রথম রান্না, কারণ মা ছিলেন ন্যাচারালি, এবং রান্না খুব ভালো করতাম। আস্তে আস্তে আমি মুরগি রান্না করতে পারতাম। আমি রুমিন আপার খাওয়ার সৌভাগ্য হয়েছে? না, জীবনে দাওয়াত দেয় না। আমরা মাছ রান্না করতাম, আমি নুডলস রান্না করতে পারতাম, চমৎকারভাবে নুডলস রান্না করতাম। এবং ওখানে গিয়ে আমি রাষ্ট্র দেখলাম, রাষ্ট্র কাকে বলে। ওখানে কাস্টমার সার্ভিস, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এবং পুলিশ কিভাবে ব্যবহার করে, কিভাবে ট্রান্সপোর্ট, কেউ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল, সাথে সাথে 999 কল করলে অ্যাম্বুলেন্স চলে আসছে। এটা আমার চোখের সামনে দেখা, এবং এটা আমাদের প্রত্যেক রাজনীতিবিদের একটা সার্টেন সময় বিদেশে থাকা উচিত। খুব দুঃখ লাগে যে ওগুলো আমরা বাংলাদেশে কোনো ইমপ্লিমেন্ট করতে পারিনি, সেই সুযোগও পাইনি, এবং বাংলাদেশ এর থেকে যোজন দূরে আছে। ইউনিভার্সিটি অফ লন্ডনে যখন পড়েছি তখন বুঝলাম বাংলাদেশের পড়ালেখা আর ইংল্যান্ডের পড়ালেখার মধ্যে কতটা পার্থক্য। অ্যাপ্রোচ, অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণা টোটালি ডিফারেন্ট, অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। বায়োটলা যখন করলাম তখন দেখলাম যে আসলে মানে কত অ্যাডভান্সভাবে আমাদের শিখিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যালি যখন বায়োটলা পাস করলাম তখন আমার কাছে মনে হয়েছে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কোর্টে যে কোনো লেভেলের লয়ারের সাথে আমি হিয়ারিং করতে পারবো। বাংলাদেশে এসে দেখলাম এগুলোর কোনো ইমপ্লিকেশন নাই, একটুকু নাই। আস্তে আস্তে বাংলাদেশে আমরা আবার ট্রেডিশনাল লয়ারের মতোই হয়ে গেলাম ধীরে ধীরে। কিন্তু সেই স্বপ্নটা তো নিশ্চয়ই আপনারা লালন করছেন, বাংলাদেশকেও ঠিক সেই জায়গাটিতে নিয়ে যাবার। এবং এই যে স্বপ্নটা আপনারা লালন করছেন, আপনারা নতুন বাংলাদেশ দেখতে চান, দুজনই আপনারা নতুন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ। এই জার্নিটাও তো আসলে খুব কম দিনের নয়, একটা দীর্ঘ সময় ধরে আপনারা এই পথ চলেছেন। সেই সময়টাতে আপনাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, আপনাদের রাজনীতিবিদদের আসলে জেলে যেতে হয়নি, এটা আসলে শুনতে পাওয়া যায় না। সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা রুমিন আপা, যেরকম একটা ঈদের দিন যাচ্ছে, ভীষণ পরিবারের কথা মনে পড়ছে, মার কথা, বাবার কথা মনে পড়ছে, কিন্তু কিছুই করার ছিল না? দেখুন, আমার প্রত্যেকটা পলিটিশিয়ানকে হ্যান্ডেলের টেকনিক কিন্তু আলাদা আলাদা। আপনি কাউকে জেলে ঢুকিয়ে তাকে টর্চার করবেন, কাউকে ক্যারেক্টার অ্যাসিসিনেট করে তাকে টর্চার করবেন, কাউকে আপনি মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে টর্চার করবেন, কারো বিরুদ্ধে আপনি মামলা দিয়ে টর্চার করবেন। সো আমার বিরুদ্ধে যেমন মামলা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বেশ কয়েকটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে, পরে 28 অক্টোবরের পর তো হত্যা মামলাও যুক্ত হয়েছে। কিন্তু এগুলোতে আমার আগাম জামিন নেওয়া ছিল সবগুলোতে, এবং আমি সারেন্ডার করেছি। মানে আমি একজন মহিলা এবং একজন আইনজীবী, সো আমার পক্ষে জামিন পাওয়াটা সহজ হয়েছে, আমি জামিন নিয়েছি সব সময় মতো। সুতরাং আমাকে ভেতরে যেতে হয়নি, কিন্তু এক ধরনের টর্চার, এক ধরনের অপারেশনের ভিতর দিয়ে তো ডেফিনেটলি যেতে হয়েছে। এবং বাংলাদেশে দাঁড়িয়ে একজন নারী হয়ে, একজন ভোকাল পারসন হিসেবে, এবং একজন অ্যান্টি এস্টাবলিশমেন্টের মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট পারসন হিসেবে আমাকে নানা ধরনের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এবং লাস্টলি তো আপনারা জানেন যে ওটা অবশ্য ঈদের আগে পরে কিছু না, বাট 3 তারিখে আমার বাসা ভাঙচুর হওয়া একটা আতঙ্ক, ভীষণ আতঙ্ক। বিকজ একটা পলিটিশিয়ানের জীবন স্মুথ না, এটা আমরা জানি। একটা পলিটিশিয়ানকে অ্যারেস্ট করা হবে, জেলে যেতে হবে, এগুলোও আমরা মোটামুটি জানি। কিন্তু একটা পলিটিশিয়ানকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে যাওয়া কিংবা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করা, এগুলো কিন্তু এখন বাংলাদেশে গত 15 বছরে ভীষণভাবে হয়েছে, এবং যেটা এখনও কন্টিনিউ করছে। সো এটা আমাদের রাজনীতির জন্য, এবং যারা ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান এবং যারা নতুন জেনারেশন রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের সকলের জন্যই কিন্তু একটা ভয়ের অ্যালার্ম। কিন্তু সেখান থেকেও তো আসলে আমরা বেরিয়ে আসতে চাই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন, এবং বলছিলেন আসলে আপনার বেশিরভাগ সময়টাতে যখন থেকে রাজনীতি শুরু করেছেন হয়তো নিজের এলাকায় গিয়ে ঈদের দিনগুলো পালন করা হয়। সেই অনুভূতিটা কেমন যখন আসলে একেবারে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে ঈদ করছেন? আমি 4.5টা ভোট করেছি। 13 সালে ভোট করতে গিয়ে লাস্ট মোমেন্টে করিনি, 17 সালে করেছি, 18 সালের গোড়ায় করেছি, 18 সালে করেছি, আবার 24-এ করেছি। সো এই 4টা ভোট করেছি, দুটোই হেরেছি, দুটোই জিতেছি। প্রথম ভোটে হারিয়ে দিয়েছে আমাকে, আমার লোকজনকে মেরেছে, পিটিয়েছে, আমার গাড়ি ভেঙেছে। দ্বিতীয় ভোটে আমি জিতেছি, আমার 7টা গাড়ি ভেঙে দিয়েছে, আমার বড় ভাইকে ইট ছুঁড়ে মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, রক্ত পড়েছে। তো ওর মধ্যে যখন জিতলাম 13ই মার্চ, এই কদিন আগেই ছিল 13ই মার্চ 2018, এবং বের হয়ে আমি যখন সেই আমার ভোট সেন্টার থেকে
বাসায় গেলাম, দুই পাশে হাজার হাজার মানুষ, তারা জড়াই ধরছে, কাঁদছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়ির মাঠ ভরে গেছে মানুষে, ফুলের মালা দিয়ে আমাকে ঢেকে ফেলা হয়েছে। ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ওটা একজন রাজনীতিবিদের জীবনে একবার দুবারই আসবে এবং বারবার আসবেও না। আর ওই রকম সাহস করে ওই ভোট করার মতো বয়স, সাহস আর এখন নাই। ওটা ওই বয়সেই মানানসই ছিল যে একটা সাহস করে ভোট করে নৌকা মার্কাকে হারিয়ে আমি এমপি হব। যেটি হয়েছে, এর ফলে আমার একটা ভোটের অভিজ্ঞতা হয়ে গেছে, আর মানুষের সাথে একটা সংযোগ হয়েছে। আবার মানুষ খুব অভিমানী, আমার সম্পর্কে এটা বলে যে উনি ভালো, সব ভালো, কিন্তু এলাকায় থাকে কম, বিদেশে গেছে বেশি, সংসদে থাকে বেশি, যে কারণে মাঝে মধ্যে তারা দূরে সরে যায়, আবার কাছে চলে আসে, আবার দূরে সরে যায়, আবার কাছে চলে আসে। আমার এলাকাটাও খুব ভোলাটাইল। ওখানে একজন এমপিকে গুলি করে বাসায় মারা হয়েছে, আরেকজন এমপি ক্যান্ডিডেট রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওটা খুব ঘটনাবহুল একটি আসন। তো আমি যখন প্রথমবার এমপি হলাম, তো সবাই দিন গুনছিল, 1 মাস 2 মাস 3 মাস, কারণ এর আগে অনেক ঘটনা ঘটেছিল। তো সেখানে রাজনীতি করাটাও খুব সাহসিকতা। প্রত্যেক রাজনীতিবিদের কয়েকটি সমস্যা হয়। প্রথম হচ্ছে তার পরিবার থেকে একটি বড় বাধা আসবে, কারণ আমরা সবাই কনভেনশনাল ক্যারিয়ার বিশ্বাস করি, আমরা সবাই কনভেনশনাল বাড়ি হবে, গাড়ি হবে, ফ্ল্যাট হবে, এর বাইরে যে কিছু করতে পারি এটা আসলে কেউ সাপোর্ট করে না। তো যে কারণে আমার বাবা বেঁচে থাকলে হয়তো রাজনীতি সাপোর্ট করতো না। তো সেগুলোকে ওভারকাম করে একজন রাজনীতিবিদকে কিন্তু রাজনীতি করতে হয়, এবং এটার একটা ইম্প্যাক্ট কিন্তু তার পরিবারের উপর পড়ে যায়। অনেক সিনিয়র রাজনীতিবিদকে শুনেছি তার ছেলেমেয়েরা ব্লেম করছে কেন রাজনীতি করেছে। মানে আজকেও যেটা দেখি যে এই যে একটা রাজনৈতিক দামাডোলের মধ্যে দেশ আছে, ভবিষ্যতে কারা রাজনীতি করবে, কেন করবে? পরিবারের কাছে হিউমিলিয়েট হচ্ছে, সমাজের কাছে হচ্ছে। তো এখান থেকে একটা উত্তরণ তো আমরা মনে করি করা উচিত। তরুণ রাজনীতিবিদ, ইয়াং রাজনীতিবিদরা মিলে আজকের এই ঈদের দিন আমরা মনে করি একটা নতুন ধারা রাজনীতি হোক না, যেখানে কেউ বিরোধী দল হতে ভীত হবে না। এরকম বন্ধুত্বটাও আসলে থাকতে এই হবে, পার্সোনাল বন্ধুত্বটা এখানে অনেক বেশি প্রয়োজন। আমি একটা কথা একটু বলি যে অনেকে মনে করেন যে রাজনীতিবিদদের আসলে পরস্পরের মুখ দেখাদেখি করা উচিত না, পরস্পরের সঙ্গে কথা বলা উচিত না, এক দাওয়াতে বসা উচিত না। আমি কি বলি জানেন, এই যে উচিত না উচিত না উচিত না গত কয়েক বছরে করা হয়েছে না, এর ফল ঘটেছে নির্মূলের রাজনীতি বাংলাদেশে এত বিস্তার লাভ করেছে যে ওকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে, ওকে রাজনীতির ওর দলকে এলিমিনেট করে দিতে হবে, বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। এই যে আমাদের বিভাজন, দেখুন দিন শেষে কিন্তু এই ছোট্ট ভূখণ্ডে আপনাকে এবং আমাকে বাস করতে হবে। দিন শেষে আমাদের সাথেই আমাদেরকে থাকতে হবে। সো এই থাকাটা যতটা আসলে বাসযোগ্য করা যায়, যতটা সহিষ্ণু করা যায়, ততই সকলের জন্য মঙ্গল। এবং যেহেতু রাজনীতি সকল কিছুর নির্ধারক, রাজনীতি যারা করেন তারা যদি বিশ্বাস করেন যে আরেক মানে দলের মানুষ বা আরেক মতের মানুষকে মুছে ফেলতে হবে দেশ থেকে, তাহলে আসলে এটা ট্রিকল ডাউন করবে এবং ভোটারদের মধ্যেও এই ধরনের রাজনীতিবিদদের মাঝে যে বন্ধুত্ব সেটিও আসলে আমরা দেখতে চাই। এবং আপনারা যেহেতু দীর্ঘদিনের বন্ধু, আপনাদের আসলে একসাথে ঈদ করার কোনো অভিজ্ঞতা আছে কিনা, কিংবা আপনাদের মাঝে যে খুনসুটি একটু দেখছিলাম আমি, সেই জায়গাগুলো একটু আমি দর্শকদের সামনে তুলে ধরবো। তবে আরো একটি বিরতির সময় হয়েছে। দর্শক জি25 পাথিমিতিত ঈদের এই বিশেষ রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই সাথেই থাকবেন। জি25 পাথিমিতিত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। রুমিন, ফারহান, আপনাদের দুই বন্ধুর আসলে একসাথে ঈদ করার সুযোগ হয়েছে কিনা? যদিও আপনারা দুজন দুই এলাকা থেকে নির্বাচন করেন, এলাকায় নিশ্চয়ই যাওয়া হয় ঈদের সময়, এরপরে আসলে কখনো কি একসাথে ঈদ করেছেন? না, ওভাবে একসাথে ঈদ করা হয়নি। বাট যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, ও ব্রেকে আমাকে দাওয়াত দিয়েছে যে এবার ঈদে আমার বাসায় এসো। সো এবার হয়তো ওর বাসায় যদি ও অ্যালাউ করে তাহলে ওর বাসায় আর কি বেড়াতে দাওয়াত যেহেতু দিয়েছে সেটা নিশ্চয়ই আমরা গ্রহণও করতে রাজি আছি। রুমিন, ফারহান, এই যে আসলে আমরা ঈদের গল্প করছি বা ঈদের দিনগুলো নিয়ে চিন্তা করছি, যখন আসলে ছোট ছিলেন, আপনি যদিও রাজনৈতিক পরিবার থেকেই বড় হয়েছেন, খুব সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, বড় হওয়ার পরে আসলে যখন খুব সাধারণ মানুষরা ঈদের দিনটাতে আপনার কাছে আসে, নিশ্চয়ই আপনারা একসাথেই বসে খাবার খাচ্ছেন বা সবকিছু করছেন, সেই জায়গাগুলোর কথা একটু জানতে চাই। আপনার মার হাতের কোন খাবারটা আপনার সবচেয়ে প্রিয়, সেই খাবার দিয়ে এখনো আসলে ঈদ শুরু করেন কিনা? আমার মা অনেক দিন ধরেই অসুস্থ, উনি আর রান্না করেন না বহু বছর। উনি টিকিয়া বানাতেন ঈদে। আমি এত মজার টিকিয়া আমার আর কোথাও খেয়েছি বলে আমার মনে হয় না। উনি নিজের হাতে ঈদের সব রান্না আম্মা মোটামুটি নিজে করতেন। অন্য সময় যদিও মানে আমাদের হেল্পিং হ্যান্ড সবসময় রান্না করতেন, মা ব্যস্ত থাকতেন, বাট দুটো ঈদের রান্না মা নিজে করতেন। মায়ের টিকিয়াটা খুব মজা ছিল। মা একটা চিংড়ি মাছের আনারস দিয়ে একটা রান্না করতেন, বড় গলদা চিংড়ি আনারস দিয়ে একটা রান্না করতেন, অসম্ভব মজা হতো এটা। আর নর্মালি মার রান্না মোটামুটি ভালোই, হ্যাঁ, বাট টিকিয়া আর ওই চিংড়িটা ছিল একদম স্পেশাল। আর আমি যদি এখনো খুব স্বাচ্ছন্দ্য কোথাও ফিল করি, সেটা হচ্ছে একদম সাধারণ মানুষ। ধরেন যখন আপনাদের স্টেশনে আসছি, ফুল বিক্রি করে যে মানিক মিয়া অ্যাভিনিউর ওখানে, আমাকে দেখলেই দৌড়ায় আসবে, আপা আসছে, আমাদের আপা আসছে।
আমার যে কি ভালো লাগে যখন ওরা আমাকে চিনতে পারে, রেকগনাইজ করতে পারে, বা আমার কোনো একটা কথা যেটা হয়তো আমি বলেছি সংসদে ওদের ভালো লেগেছে, আপনি অমুক দিন ওটা বলেছেন না, সো আই ফিল সো গুড। মানে ওনারা যখন আমার কাছে আসেন, আমি খুব খুব ভালো লাগে আমার, কারণ ওনাদের মধ্যে আমি আসলে যেই মানুষগুলোকে দেখি খুব সাধারণ, খুব সোজা, খুব সিধে সাদা। ওনারা রাজনীতির ওই নোংরা মারপ্যাচের মধ্যেও নাই, আবার ধরুন স্বার্থ বা কোনো কিছু পাওয়ার আশায়ও ওনারা যে আমাকে ভালোবাসছেন তেমনটি নয়। আমার কাছে খুব সিম্পল মনে হয় এবং আমার কাছে খুব ভালো লাগে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে আসলে ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে আপনারা দুজন বন্ধু, আপনারা বলছিলেন যে একই সাথে পড়ালেখা করে আবার ফিরে এসেছেন, কাজও করেছেন একসাথে, কফির আড্ডা হয়েছে অনেক, এমন কোনো দুষ্টামি স্মৃতি বা এমন কিছু মনে আছে কি যেটা এখন আপনার খুব মনে পড়ছে বা সেই দিনগুলোতে আসলে ফিরেও যেতে ইচ্ছে করে মাঝে মাঝে? না, এটা না, মাঝে মধ্যে আমি যখন কম ক্রিটিসিজম করতাম তখন রুমিন খুব অ্যাগ্রেসিভলি বলতো, আরো বলো, আরো ক্রিটিসিজম করছো না কেন। ওর একটা বিখ্যাত ডায়লগ আছে, বাজেভাবে বলতো বলতাম, কুসুম কুসুম সমালোচনা। কুসুম কুসুম, আর তুমি আর বলতাম তুমি চামচামি করে আর কি পাবা, তোমার তার কিছু কি পাবার তুমি, এটা বলতো। আর লন্ডনের ব্যাপারটা একটা বলতো, আমার বন্ধু রুমেল আহমেদ, ও এখন সলিসিটর, আমরা একসাথেই লন্ডনে গিয়েছিলাম। তো ও সিলেটি ছিল এবং ওর 4 ভাই, কালাম ভাই, নজরুল ভাই, মির্জা ভাই, মুকুল ভাই, ওরা আমাকে একদম নিজের ভাইয়ের মতো আদর করতো। কালাম ভাই কোভিডে মারা গেছেন। ওরা থাকার কারণে লন্ডনে আমার ঈদগুলো বা অকেশনগুলো খুব আনন্দঘন হতো, ওদের কথা আজকে মনে পড়ছে। আরেকটি হচ্ছে, রাজনীতিতে ব্যক্তিগত ফ্রেন্ডশিপটি অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। 71 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হলো, তখন ইন্দিরা গান্ধী বাংলাদেশ যখন সমর্থন দিবেন, ওনার একটাই ভয় ছিল, অটল বিহারী বাজপেয়ী, জায়ান্ট পার্লামেন্টারিয়ান অপোজিশন কি করবে। উনি গিয়ে অটল বিহারী বাজপেয়ীর বাসায় গেলেন, দেন অটল বিহারী বাজপেয়ী তাকে বললেন যে আমি আপনাকে 71 ইস্যুতে, বাংলাদেশ ইস্যুতে ডিস্টার্ব করবো না। এই সম্পর্কটা বাংলাদেশে হারিয়ে গেছে বলেই আজকে সব কিছুর প্রবলেম। আজকে সরকারি দল, বিরোধী দল, রাজনীতিবিদরা যদি একটু বসতে পারতো, আলাপ করতে পারতো, ইভেন ঈদের দিন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। সেদিকে তো বাংলাদেশ যাচ্ছে না। ঈদগুলো আমাদের আর আনন্দঘন কতটুকু হবে আমরা খুব ডাউটফুল। কিন্তু আমরা চাই আপনাদের মতো তরুণদের হাত ধরে আমরা নিশ্চয়ই আবার সেই আনন্দঘন মনে ঈদে করি ফিরে যাব। আমরা যারা তরুণ, আমাদের তুলনামূলক হন্টেড মেমোরি নাই, এবং আমরা তুলনামূলক ফাইন্যান্সিয়ালি অনেস্ট, আমরা খুব দাবি নিয়ে বলতে পারি, এবং আমাদের খুব বেশি ব্যাগেজও নাই, মানে কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের কাউকে দুর্নীতি করতে দিতে হবে, অন্যায়গুলোকে অ্যালাউ করতে হবে, নট লাইক দ্যাট। সো আমরা ব্যাগেজ ফ্রি রাজনীতি করি, যে কারণে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। এবং যে তরুণরা সামনে আসছে, তাদের হাতেই বাংলাদেশ, তাদেরকে বাংলাদেশ ভিন্নভাবে দেখতে হবে। পৃথিবী কোথায় আর বাংলাদেশ কোথায়, এই উপলব্ধিটা কিন্তু আমাদের সবাইকে কষ্ট দেয়। এবং একটু অন্যরকম আলোচনায় যেতে চাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের দুজনের আসলে রাজনীতি কিংবা এই যে আইন বিষয়ক পেশা, এই দুটোই আসলে খুব কঠিন তো শুনতে, ভার লাগে। একটু সহজ হতে চাই আসলে, এর বাইরে গিয়ে কি পছন্দ? আপা যেটি বলছিলেন যে আপনার নাচ শিখেছেন ছোটবেলায়, এছাড়া আর কি ধরনের বই পড়া, গল্প, গান, কি পছন্দ? আমার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত বই ছিল আমার একমাত্র সঙ্গী, বিকজ ভাই বোন নাই তো, সারাটা দিন আমার কাটবে কি করে, বাসায় প্রচুর বই ছিল, বই পড়তাম। আরেকটা শখ যেটা আমার ছোটবেলায় আমি পেয়েছি, অনেক পেট ছিল আমার, হাঁস, মুরগি, রাজহাঁস, কবুতর, পাখি পুষতাম আমরা বাসায় অনেক। সো ওই স্মৃতিটা আছে। আর এখন আমি গ্রামে, আমার যেই বাড়ি, সেইখানে আমি অনেক পাখি পুষি আর কি, অনেকগুলো কবুতর আছে, রাজহাঁস আছে। আমি যখন এলাকায় যাই, যেই টাইমটুকু আমি বাসায় থাকি, আমি ওদেরকে নিয়ে থাকি। ইভেন আমি ঢাকায়ও পাখি পালি, আমার ঢাকার ছোট্ট অ্যাপার্টমেন্টেও পাখি আছে। দারুণ। আর শামীম ভাই, আপনার শখ বলতে কি আছে? হ্যাঁ, রাজনীতি এবং আইন পেশা দুটোই কঠিন, আমাদের কিন্তু পরিপূরক, একটা হেল্প করে খুব বেশি। বই পড়ার শখ ছিল, আছে, যদিও এখন সময় পাই না। রান্না করি এখন মাঝে মধ্যে, এটা শখ আছে। সেমাই বানাতে পারি ভালো। তার মানে ঈদের দাওয়াত আসলে গ্রহণ করতেই সেমাই হবে। সহ। লাচ্ছা সেমাই, লাচ্ছা কিন্তু কারণ লাচ্ছা জাস্ট দুধে দিয়ে দুধ চিনি হয়ে যায়, দিলেই হয়ে এক্স্যাক্টলি। যায়। আমি ট্রাভেল ফ্রিক, প্রচুর ট্রাভেল করেছি, 40টা দেশ গেছি এবং অসংখ্য জায়গায় গেছি, প্রচুর ভ্রমণ করেছি। ডগ খুব পছন্দ করতাম, আর অনেক ধরনের ডগ আমার এক সময় ছিল, অ্যালসেশিয়ান, রটওয়েলার, অনেক ধরনের। পাখিও ছিল একসময়, অনেক পাখি ছিল, প্রচুর পাখি ছিল। পরে পাখিতে সাপ আসতো, একদিন দেখার পর থেকে আর পাখি পালন করতে পারিনি। তো এটা আছে, এই শখগুলো আছে। গার্ডেনিং সামান্য শখ আছে আমার, আম বাগান আছে, আম বাগানে নিজেই আম চাষি, আমি একজন ক্ষুদ্র আম চাষি বলা যেতে পারে। একটা সিজনে আম পাঠায় না, সামনে কিন্তু সামনে আমের আমের সিজন চলে সিজনে এসেছে। আম পাঠাতে হবে, এটা মাস্ট। এটা নিয়ে একটা মজার গল্প আছে যে আমার সিনিয়রকে একবার একজন মাছ নিয়ে এসেছিলেন, তো বলেছি আমি পুকুরের ইলিশ মাছ নিয়ে এসেছি। তো আমটা এরকম হতে পারে যে, তো আমরা এখন তো ছাদ বাগানেও আসলে আম হয়, ছাদ কারণে বাগানেও আমরা আম কিন্তু হচ্ছে। আশা করতেই পারি। হ্যাঁ, সো আমরা রাজনীতিবিদরা আসলে যত বেশি ইন্টারাকশন করব, যত বেশি কথা বলবো, যত বেশি মিশবো, তত
তত আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো সমাধান হবে। অবশ্যই, এবং আরো অনেক ধরনের সমস্যাই আমরা সমাধান করতে চাই। সেখানে হচ্ছে এই যে আপনাদের দুজনকে সবাই খুব কট্টর ভাবেন, খুব কঠিন রাজনীতিবিদ ভাবেন, সেটার বাইরে গিয়ে বন্ধুরা একসাথে হলে তো গান কবিতা কত কিছুই হয়। আমি একটু শেষটায় ঠিক সেভাবেই করতে চাই। দুজনের কোনো একসাথে কোনো গান শুনে কি আজকে শেষ করার সুযোগ আছে কিনা? এটা অসম্ভব। কবিতা, কোনো কবিতা আবৃত্তি, আইনের কোনো ধারা বলতে পারি, অথবা কেস ল বলতে পারি। সেটি হয়তো আমার সাধারণ যারা দর্শক আছেন তাদের জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আপনাদের দুজনের কাছ থেকে আসলে ডিবিসির যারা দর্শক আছেন এই ঈদ নিয়ে আপনাদের কি বলার আছে সেটি একটু শুনতে চাই। ব্যারিস্টার রুবিন ফারহানা। দেখুন, ঈদ তো কেবল আনন্দ নয়, ঈদ একই সাথে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখায়, সহিষ্ণুতা শেখায়, পরস্পরের প্রতি ভালোবাসাকে বাড়িয়ে দেয় এবং এক ধরনের বন্ধনে, সমাজের যে বন্ধনটা, আত্মীয়তার যে বন্ধনটা, সেটাকেও কিন্তু ঈদ অনেক মজবুত করে। সো আমি আশা করব আগামীর বাংলাদেশ হবে সহিষ্ণু বাংলাদেশ, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ, অন্যর ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এবং আমাদের সবার বাংলাদেশ। এখানে যেন শুধু আমি, আমরা, আমার মতটি টিকবে এই রকম একটা চরম চিন্তায় আমরা না যাই, আমরা সকলকে নিয়ে থাকি, ভালো থাকি। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ইউ মে নট লাইক মাই ভিউ বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট মাই ভিউ। ভল্টেয়ার সে বিখ্যাত কথা। রুবিন ফারহানা আলোক দিশারি নারী, এবং ওকে যে কতজন ফলো করে, কতজন শোনে এটা নিজেও ও জানে না। ওর ড্রেস পরা, ওর কপালে টিপ দেয়া, ওর কথাবার্তা, ওর সাহসী ভূমিকা, এটা রোল মডেল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ফাইন্যান্সিয়ালি সে অত্যন্ত অনেস্ট। আমাদের এই রাজনীতিতে, যেহেতু রাজনীতি একটা খুব এক্সপেন্সিভ বিষয়, এখানে ফাইন্যান্সিয়াল অনেস্ট লোক পাওয়া খুবই কঠিন, সেখানে রুবিন ফারহানা একজন ব্যতিক্রম। আর সামনের দিনগুলোতে অবশ্যই তার আরও ভূমিকা আসবে এবং ভূমিকা রাখতে হবে। সে খুবই অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট রোল প্লে করে। এটা তার জন্য যেমন একটি আশীর্বাদ, আবার খুব বিপজ্জনক। তাকে নিয়ে ভয় থাকি মাঝে মধ্যে। তো আমার প্রিয় বন্ধু সামনের দিনগুলিতে এই সাহসী জোয়ান অফ আর্ক ভূমিকা রাখুক এবং পাশাপাশি আমাদের দিকেও সুদৃষ্টি রাখুক। সো আমরা আসলেই যখন রাজনীতিবিদরা বসি, রুবিন ফারহানাকে নিয়ে আলাদা করে আলাপ করি যে তার সাহসিকতা, তার যে দৃঢ়তা এবং তার বাবার যে হেরিটেজ। বাবার হেরিটেজ কিন্তু সন্তানদের জন্য একটা বিশাল দায়িত্ব, ভীষণ দায়িত্ব, যে অমুকের ছেলেটা করলো, অমুকের মেয়েটা করলো, এবং সে কারণে আমাদেরকে অনেক কিছু করা যাবে না। তো রুবিন ফারহানা তার বাবার হেরিটেজটা ধরে রাখতে পেরেছে, অনেস্টি, ডেডিকেশন, অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট, প্রো পিপল রোল দিয়ে। তো সেই বিষয়ে তাকে শুভকামনা ঈদের সময়। এবং এই বন্ধুত্ব আসলে আরো দৃঢ় হোক, আমরা সেই প্রত্যাশা করতে চাই। এবং ঈদের এই বিশেষ সময়টাতে আপনারা নিজেদের পরিবারের বাইরে ডিবিসি পরিবারকে সময় দিয়েছেন, সে কারণে ডিবিসির পক্ষ থেকে আসলে আমরা অনেক কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আজকের এই ঈদের বিশেষ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ঈদের বিশেষ রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন। আরও একবার ঈদ মোবারক।